আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর প্রতিনিয়ত সেখানে ক্লাস নিচ্ছেন। আশা করি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে পল্লী জননী। তাহলে সবাই বই বের করো এবং পল্লী জননী কবিতাটি বের করো। দেখো, পল্লী জননী কবিতাটি লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। প্রথমে আমরা কবি জসিমউদ্দিনের কবি পরিচিতিটি পড়ব, কারণ কবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে তার অনেক অবদান আছেন। তিনি বাংলা সাহিত্যে পল্লী কবি নামে খ্যাত। তাই পল্লী কবি জসিমউদ্দিনের যে কবি পরিচিতিটা আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার জন্ম মৃত্যু সাল। এখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল 1976 এবং পল্লী কবি জসিমউদ্দিনের মৃত্যু সাল একই। তো পল্লী কবি জসিমউদ্দিনের জন্মসাল হচ্ছে 1903 সালে। আর তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ওই সময় ম্যাট্রিক পরীক্ষার নাম ছিল প্রবেশিকা পরীক্ষা। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তখন তিনি একটা কবিতা লিখেন, সেটা হচ্ছে কবর কবিতা। তো তিনি ছাত্র অবস্থাতে তার এই সেই সময়কার যে নবম দশম স্যার এটা না স্যার কাবুল কোঅপারেটটা না বলে স্যার 9-10 এর বইয়ে ছিল। ইন্টারে ছিল। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে হচ্ছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, একপাশে মাটির কান্না ইত্যাদি। তার নকশি কাঁথার মাঠ এই কাব্যটা অনেক বেশি জনপ্রিয় এবং এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির হচ্ছে তার ভ্রমণ কাহিনী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। অর্থাৎ এই পুরো কবি পরিচিতিটাই আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কবিতাটাও একটু বড় আছে কিন্তু খুবই সহজ একটা কবিতা। কবিতাটার কাহিনীটা হচ্ছে যে একজন গ্রামের অসুস্থ মা, সে তার সন্তানকে, অসুস্থ সন্তানের সামনে বসে আছে, অসুস্থ সন্তানকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার নাই। তো সেই সময়কার গ্রামীণ নারীদের জীবনের যে চিত্র কাহিনী, তাদের অভাবের সাথে যে একটা সংঘর্ষ সংগ্রামী জীবন, সেটাই এই কবিতায় তুলে ধরা হয়েছে। তো আমি কবিতাটি তোমার পড়াচ্ছি, কবিতাটা ভালো মতো দেখো। রাত থম থম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার। আন্ধার মানে অন্ধকার। কবি বলছেন যে রাতটা খুবই থমথম, একেবারে নিঝুম, কোথাও কোনো আওয়াজ নাই এবং অনেক অনেক অন্ধকার। নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, নাই কোথা সারাকার। অর্থাৎ আশেপাশে কোনো মানুষের এমন সারা শব্দ নাই যে সে কেউ যে নিঃশ্বাস যদি ফেলে তাহলে সেই নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাবে। আমরা রাত্রে যখন ঘুমাই, রাত্রে যখন খুবই চারপাশ অনেক নীরব হয়ে যায়, তখন ঘড়ির কাঁটার শব্দটা আমরা আমাদের কানে আসে, আমরা শুনতে পাই। কিন্তু দিনের বেলা বা অন্যান্য সময় কিন্তু ঘড়ির কাঁটার শব্দটা সেটা আমরা শুনতে পাই না। রুগন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিওরে মানে মাথার সামনে। অসুস্থ ছেলের মাথার সামনে বসে মা রাত জাগছে, তার করুণ চাহনি, মনে হচ্ছে সে ঘুমিয়ে যাবে, তার চোখের পাতা বারবার এরকম নিচুর দিকে নেমে যাচ্ছে ঘুমে। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। অর্থাৎ মাথার সামনে যে একটা প্রদীপ আছে, সেই প্রদীপটা ঘুরে ঘুরে বারবার জ্বলছে
এবং এটার কারণে সেই বিরহী মায়ের যে পরাণটা আছে, অর্থাৎ তার যে হৃদয়টা সেটা দোলছে, অর্থাৎ প্রদীপ যেমন যে কোনো সময় তেল ফুরিয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়, ঠিক সেরকম মারও মনে হচ্ছে যেহেতু আমার ছেলে অসুস্থ, আমি তাকে চিকিৎসা করাতে পারিনি, না জানি কখন আমার ছেলের কোন অমঙ্গল হয়। ভন বন বন জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান প্রাণ। এগুলো হচ্ছে গ্রামীণ যে সকল আহ জিনিসগুলো আছে, অর্থাৎ গ্রামীণ প্রকৃতিগুলো, যে সেখানে অনেক মশা থাকে, যে মশারা এতগুলো মশা, সেখানে মশাদের গান শোনা যাচ্ছে, কানের সামনে আওয়াজ করছে। আর পাশে যে তাদের একটা ডোবা আছে, সেই ডোবার মধ্যে যেহেতু মানুষ অনেক কিছু ফেলে এবং আশেপাশের গাছের পাতাগুলো সেখানে পড়ে থাকে, সেই পাতাগুলো পানিতে ঢুকে একটা কঠোর পচান পাতার, অর্থাৎ পাতা পচে গেলে যে ঘ্রাণটা আসে, সেই ডোবা, তাদের বাড়ির পাশে যে ডোবাটা আছে এরকম একটা ঘ্রাণ আসছে। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। অর্থাৎ তাদের কুড়ে ঘর, একটা ছোট্ট একটা কুড়ে ঘর, তাদের বেড়াটা ভাঙা, সেই বেড়ার ফাঁক দিয়ে শীতের বাতাস আসছে এবং মা ছেলের সামনে বসে বসে ছেলের আয়ু গুনছে, অর্থাৎ ছেলে কি আসলে বাঁচবে নাকি বাঁচবে না, যেহেতু তার অসুখে তার কোনো। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কে বা শুয়ে থাকে কবে। তখন তার ছেলে বলে যে মা, রাত কেন হচ্ছে না, সকাল কেন আসছে না, আমার তো এভাবে সারাদিন শুয়ে থাকতে ভাল লাগছে না, এভাবে করে কি কেউ শুয়ে থাকে। মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমাতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত। এখানে পাণ্ডু কিন্তু তার ছেলে না, পাণ্ডু শব্দের অর্থ ফ্যাকাশে। আমরা অষ্টম শ্রেণীর অতিথি স্মৃতি বইয়ের মধ্যে পড়েছিলাম, পাণ্ডু শব্দের অর্থ ফ্যাকাশে। ছেলেটা যেহেতু অসুস্থ, রোগা, আমরা যখন রোগা হয়ে যাই তখন আমাদের চেহারাটা একটু ফ্যাকাশে দেখায়, তো ছেলেটা যেহেতু অসুস্থ, ছেলেটার এই রোগা ফ্যাকাশে গালের মধ্যে মা চুমু খায় এবং সারা গায়ে হাত বুলিয়ে দেয়। পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ, যে মায়ের খুবই ইচ্ছা যে আহ, আহ, তার যত স্নেহ আছে সে সব স্নেহটা ছেলেকে উজাড় করে দিবে। এরপরে 243 পৃষ্ঠা। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। অর্থাৎ নামাজের ঘরে, যেহেতু সে একজন গরিব মহিলা, করারও সামর্থ্য নাই, তো তাদের যে একটা প্রচলিত ব্যবস্থা আছে, তারা নামাজের ঘরে মনে করে যে মোমবাতি, একটা মোমবাতি দিবে এবং দরগায় বিভিন্ন মাজারে তারা দান করবে এবং সেখানে তারা, যাতে তার ছেলে ভালো হয়ে যায়। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। অর্থাৎ আল্লাহ এবং পীরদের কাছে সে খুবই প্রার্থনা জানায় যাতে তার ছেলেটা কে ভালো করে দেয়, এবং তার চোখ দিয়ে অনেক পানি পড়তে থাকে। বাঁশবনে বসি ডাকে কানাকুয়ো, রাতের আধার ঠেলি। এখানে কানাকুয়ো, এটাতে আন্ডারলাইন করো, এটা একটা পাখির নাম। মোট এই কবিতায় 4টা পাখির নাম থাকবে, আমরা সেই 4টা পাখির নাম দেখবো। কানাকুয়া। কানাকুয়া একটি পাখির নাম, গ্রামে অনেক পাখিকে বিভিন্ন নামে ডাকে। বাঁশবনে বসি ডাকে কানাকুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। বাদুরটা আন্ডারলাইন করো, দ্বিতীয় পাখিটা। অর্থাৎ এখানে বলছে যে বাঁশবনে একটা পাখি আছে, সেটা হচ্ছে কানাকুয়া পাখি। সেই কানাকুয়া পাখি রাতের আধার ঠেলে সে ডাকছে, প্রচুর ডাকছে। আর বাদুররা কি করে, বাদুররা যেহেতু নিশাচর প্রাণী, তারা রাতে উড়ে বেড়ায় এবং তারা সুপারির ওখানে থাকে, সুপারি গাছে থাকে, সেখানে তাদের পাখার বাতাসে এত সবগুলো একসাথে দলবদ্ধ ভাবে যেহেতু তারা উড়ে, তাদের পাখার বাতাসে মনে হচ্ছে যে সুপারির যে বন আছে, সারি সারি যে সুপারি গাছগুলো আছে, সেগুলো হেলে পড়ে যাবে। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি। অর্থাৎ যেহেতু শীতের সময় এমনি ঘন কুয়াশা, সেই কুয়াশার মধ্যে যখন জোনাকিরা আলো দেয় তখন মনে হয় কি যে কোনো লাশ নিয়ে যাচ্ছে। তখন মার মনে হয় যে দূর ছাই কিবা শঙ্কা, আমি এসব কি ভাবছি, লাশ টাশ এইসব, আমার ছেলে অসুস্থ, এসব কথা আমি কি ভাবছি। মার পরাণ শঙ্কায় বা ছেলের চিন্তায় মার পরাণটা কেঁপে ওঠে। যে কথা ভাবিতে পরাণ শিহরে,
তাই আসে হিয়া কোণে, হিয়া মানে হৃদয়। বলছে যে কথা ভাবতে আমার পরাণ শিহরে, মানে আমার হৃদয় শিহরিত হয়ে উঠে, যে কথা ভাবতে, অর্থাৎ আমার ছেলের মৃত্যুর কথা, এটা ভাবতে আমার পরাণটা শিহরে উঠে, সেটি আমার বারবার মনে আসতেছে। তারপরে বলছে বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বানে। বলছে যে দূর দূর এইসব কিছুই না, আমার চিন্তাটা ভুল, আমার ছেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ছেলে কয় মাগো পায়ে পড়ি বল, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। তো ছেলে তখন বলছে যে মা আমি তোমার পায়ে পড়ি, তুমি, আমি যদি কালকে ভালো হয়ে যাই, রোগ যদি আমার ভালো হয়ে যায়, তাহলে আমি যদি কালকে করিমের সাথে খেলতে যাই, তুমি আমাকে গালাগালি করবে না। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারে তো খাড়া। ছেলে তখন বলছে যে আচ্ছা, তারা ছোটবেলা থেকেই দেখছে যে তাদের গ্রামীণ যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ রহিম চাচা নামে একজন মুরব্বী বা কবিরাজ আছেন যিনি ঝাড়ফুঁক করেন। যেহেতু গ্রামের মানুষ কিছুটা কুসংস্কার ছন্ন, তারা ডাক্তারের কাছে ওইভাবে যায় না, ঝাড়ফুঁক এই সকল চিকিৎসা পদ্ধতিতে তারা অভ্যস্ত। তাই ছেলে বলে যে আচ্ছা মা এমন হয় না, তো আমাকে তো ডাক্তার দেখাতে পারবো না আমরা, কিন্তু আমাকে যদি রহিম চাচার কাছে নিয়ে যাও, রহিম চাচা যদি আমাকে ঝেড়ে দেয় দোয়া দুরুজ পড়ে, তাহলে হয়তো আমি খাড়া হয়ে যেতে পারি, শোয়া থেকে আমি উঠে যেতে পারি, আমার সব রোগ হয়তো ভালো হয়ে যেতে পারে। মা কেবল বসি ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। অর্থাৎ মা শুধু তার ছেলে কি বলছে সে সেইটাই শুধু শুনছে, এবং আহ তার মা মা এবং আহ রুগন ছেলের যে অসুস্থ ছেলেটা তার মুখের দিকে অপলক ভাবে তাকিয়ে আছে, আর সে যত কথা বলছে সবগুলো মা মন প্রাণ উজাড় করে শুনছে। এরপর ছেলে মায়ের কাছে আবদার করছে, শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি 7 নরি শিকা ভরে। এখানে আমাদের একটা নৈমিত্তিক আসে যে ঢ্যাপের মোয়া 7 নরি শিকা, কত শিকা আমরা জানি স্টিক, একটা কাঠি, ওই কাঠির মধ্যে ওইভাবে ঢ্যাপের মোয়া সে রেখে দেয়, এরকম 7 নরি শিকা ভরে রাখতে বলছে। খেজুর গুড়ের নয়া পাটালিতে হ্যালো হুড়ুমে, খেজুর গুড়ের নয়া পাটালিতে, স্যার, আটকে আটকে কথা আছে স্যার। খেজুরের গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। অর্থাৎ ছেলে বিভিন্ন আবদার করছে, যেহেতু আমরা অসুস্থ পড়লে আমরা মায়ের কাছে অনেক আবদার করি যে মা আমার জন্য এটা একটু রান্না করো, ওইটা একটু রান্না করো, এটা বানাইও, কারণ সেই সময় মায়েরা আমাদের আবদার রাখে। তো ছেলেও যেহেতু অসুস্থ, সে তার মায়ের কাছে খুব আবদার করছে, সে তার মাকে বলছে যে আমার জন্য তুমি 7 নরি শিকা ভরে ঢ্যাপের মোয়া রেখো, খেজুরের গুড় আর দিয়ে তুমি নয়া পাটালি বা পাটালিতে হুরুমের কোলা ভরে, অর্থাৎ খেজুরের গুড় তুমি আবার এই হুরুমের কোলা, হুরুমের কোলা বলতে বুঝাইছে বাঁশ বা বেত দিয়ে তৈরি ঝুড়ি, সেগুলা ভরে রেখে দিতে বলছে। এরপর বলছে ফুলঝুরি শিকা, এটা একটা পিঠা ভাত দিয়ে তৈরি করে, ফুলঝুরি শিকা সাজায় রেখো আমার সম্মুখ পরে, সম্মুখ মানে সামনে, যে আমার সামনে এগুলো তুমি। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোর থম থম কালো রাত। রুগন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দূর বনে। সাজ হয়ে গেল তবু আসে না কো, আই ঢাই মার প্রাণ, হঠাৎ অশ্বে করিয়া গান। অর্থাৎ এই অসুস্থ ছেলের মাথার সামনে বসে মায়ের কত কথা মনে পড়ে, যে একদিন মাকে কিছু না বলে ছেলে অনেক দূরে চলে গিয়েছিল, আজ অত সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তবুও ছেলে আসে না, আই ঢাই মার প্রাণ, অর্থাৎ মার মন ব্যাকুল হয়ে ওঠে। তখন শুনলো যে হঠাৎ ছেলে উচ্চ স্বরে গান গাইতে গাইতে আসছে। এক কোচ ভরা বেতুল তাহার ঝামর ঝুমুর বাজে, বেতুল ফল, সে কিছু ফল হয়তো তার কোমরের মধ্যে ভরে রেখেছিল, সেই বেতুল ফল তার যেহেতু কোমরের মধ্যে ভরা, সেগুলো ঝামর ঝুমুর বাজতে বাজতে আসছিল। তখন মা রেগে গিয়ে বলে, ওরে মুখ পোড়া, কোথা গিয়েছিলে এমনই এ কালি সাজে। সাজ মানে সন্ধ্যা, যে সন্ধ্যার বেলা তুই কোথায় গিয়েছিলি। পরের পৃষ্ঠা, কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার। যে অনেক মায়ের অনেক কথা মনে পড়ছে, যেহেতু তাদের খুবই গরিবের ঘর, এবং তাদের সংসারে আয় নাই, তার বাবার কথা এখানে বলা নাই,
তো মা ছেলের অনেক বায়না ছিল, অনেক আবদার ছিল, সেগুলো সে মিটাইতে পারে নাই। আরঙের দিনে, আরং শব্দের অর্থ মেলা, যখন মেলা বসতো, মেলার দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি, তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই। যে যখন মেলা আসতো, মেলার সময় ছেলে পুতুল কেনার জন্য বায়না করত, কিন্তু মায়ের কাছে পুতুল কেনার জন্য পয়সা থাকতো না, তখন সে বলতো যে দেখো বাবা, আমরা তো মুসলমান, মুসলমানদের মেলা যেতে নাই, মেলায় এগুলো আমাদের যাওয়া ভালো না, এগুলো তো গেলে, মেলায় গেলে পাপ হবে, এই ধরনের কথা বলতো। আসলে মূলত তার দারিদ্রতা ছিল, পুতুল যে কিনে দিবে সেই পয়সাটা তার ছিল না, কিন্তু সেটা তো বলতো না, অন্যভাবে কথাটাকে ঘুরিয়ে বলতো। তখন আমার ছেলে বলতো, করিম সে গেল আজিজ চলিল এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। তখন বলতো যে করিমও তো মুসলমান, ও তো গেছে, আজিজও তো গেছে, এমন অনেক প্রশ্ন, কিন্তু মা সেই উত্তর দিতে দিতে তার আরো দ্বিগুণ জ্বালা বাড়তো, কারণ সে যে গরিব, সে যে তার ছেলের আবদার মিটাতে পারবে না, এটা ছেলেকে বুঝতে দিত না। আজও রোগে তার পথ্য জটিনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। অর্থাৎ যখন ঝড় আসে, তখন ছোট ছোট পাখিগুলো তারা তাদের মা পাখিটির ডানা ধরে যেমন কাঁপতে থাকে, এই ছেলেটারও রোগে কোনো ওষুধ আনা হয় নাই, তাই সেও মার ওইখানে, মার কাছে, মায়ের যেহেতু মা তার মাথার সামনে আছে, সেখানে সে ওই পাখিটার মতো কাঁপছে। ঘরের চালেতে হুতুম ডাকিছে, এটা হচ্ছে আমাদের তৃতীয় পাখি, হুতুম, হুতুম মানে পেঁচা। পেঁচা। এই অপমান এই সুর, গ্রামে একটা কথা আছে যে যদি রাতের বেলা কোনো ঘরের চালে পেঁচা ডাকে, তাহলে সেই ঘরের কেউ না কেউ মারা যায়, এরকম একটা কুসংস্কার আছে। তো বলে যে ঘরের চালেতে, তখন মা শুনতে পাচ্ছে যে তাদের ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণের সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায় দূর দূর। যে তখন মা ভাবে হায় হায়, হয়তো আমার ছেলে মারা যাবে, আজরাইল হয়তো চলে আসছে, তখন মা কি করে, সে পেঁচাটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পচা ডোবা হতে বিরোহিনী, এই যে চতুর্থ পাখিটা বিরোহিনী, ডাকিতেছে ঝুরি ঝুরি। যে পচা পাশে যে বিরোহিনী কোথায়? বিরোহিনী একটা পাখি, পচা ডোবা হতে ও, বিরোহিনী ডাকিতেছে ঝুরি ঝুরি। পাশে যে ডোবাটা ছিল, সেই ডোবা থেকে বিরোহিনী পাখি, সে প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, কেন দেখো, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি, কারণ কৃষকের ছেলেরা কালকে তার যে বাচ্চা ছিল, সে বাচ্চাগুলো চুরি করে নিয়ে, বাচ্চাগুলোকে না দেখতে পেয়ে বিরোহিনী পাখি খুব ডাকাডাকি করছে। ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে। রুগন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরায় এসেছে তেল। লাস্টের দুইটা লাইন খুবই চমৎকার, বলেছে যে পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরায় এসেছে তেল। অর্থাৎ এই লাইনটা দ্বারা বুঝাইছে যে প্রদীপটা যখন তেল শেষ হয়ে যায়, প্রদীপটা যখন নিভে যায়, ঠিক হয়তো মার মনে হচ্ছে ছেলেটা যেহেতু সে অসুস্থ, চিকিৎসা করতে পারেনি, ওষুধ আনতে পারেনি, ছেলেটাও হয়তো এরকম প্রদীপের মতো দাপিয়ে দাপিয়ে ছেলেটাও হয়তো, তার ছেলেটাও এরকম মারা যাবে। অর্থাৎ এই কবিতাটাতে মূল যেই কথাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা গ্রামের মহিলা, পল্লী জননী, তাদের কাছে টাকার অভাবে যখন তারা সন্তানদেরকে চিকিৎসা সেবা দিতে পারে না, তখন সন্তানদের হারানোর একটা যে আশঙ্কা, তাদের যে একটা শঙ্কা থাকে, কত একটা স্নেহ থাকে তাদের মধ্যে, কিন্তু তারা কিছুই করতে পারে না, সেই দিকটা এখানে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণে আমরা পল্লী জননী কবিতাটি পড়লাম। আমরা এই কবিতাতে দেখতে পেলাম যে গ্রামীণ পরিবেশে একজন মা তার সন্তানকে হারানোর যে একটা শঙ্কা, অসুস্থ ছেলে, তার ওষুধ আনতে পারেনি, তার মাথার সামনে বসে তার অনেক স্মৃতিচারণ করছে, ছেলের, অসুস্থ ছেলের যেই সকল অসুস্থ ছেলেকে নিয়ে তিনি খুবই শঙ্কায় রাত যাপন করছেন, ছেলের মৃত্যু শঙ্কায় তিনি ব্যথিত। এখানে অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই হচ্ছে এই কবিতার মূল কথা। তা আশা করি তোমরা কবিতাটি বুঝেছো। এছাড়া এই কবিতাটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে, বা তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে আমার মোবাইল নাম্বার 01833220131, এই নাম্বারে তোমরা ফোন দিবে, জিজ্ঞাসা করবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দিতে। তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি।
তোমাদের সাথে আবারও অন্য কোনো অনলাইন ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সবাই বাসায় নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। এখন আমাদের করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই সময় শীতের সময় করোনার প্রকোপ অনেক বাড়বে। এই ডিসেম্বর জানুয়ারি মাসটা আমাদেরকে খুব সচেতনভাবে থাকতে হবে। সবাই বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবে না। কারণ প্রথমে তোমাদের নিরাপত্তার কথা ভেবে সরকার এখনো আমাদের স্কুল কলেজ সবকিছু বন্ধ রেখেছে। তো তোমরা সবাই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।